শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমরা নতুন যে অর্থ বছরের বাজেট আসতে যাচ্ছে সেই বাজেট প্রসঙ্গে আলাপ করব। এই যাবৎকালের রেকর্ড বাজেট দিতে যাচ্ছে এবারের সরকার, এবং সেই বাজেটে আসলে ব্যবসায়ীদের কি প্রত্যাশা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, রাজস্ব ঋণ ব্যবস্থাপনা, এইসব বিষয় নিয়ে আজকে মোটামুটি আমরা আলাপ করব। বাজেট পূর্বাভাস আজকে আমাদের আলাপের বিষয়, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক এ.কে এনামুল হক, মহাপরিচালক বিআইডিএস, এবং সেই সঙ্গে রয়েছেন সৈয়দ আলমাজ কবির, সাবেক প্রেসিডেন্ট বেসিস। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে। আজকের এই আয়োজনে বাজেট নিয়ে আমরা কথা বলতে চাই। নতুন বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা, সেটি দিয়ে আলাপ একটু শুরু করি আলমাজ ভাইকে দিয়েই। মানে ব্যবসার বিভিন্ন খাতে তো আসলে ট্যাক্স কমানো ব্যবসায়ীদের একটা প্রধান অন্যতম দাবি থাকে, আমরা এই সবসময় লক্ষ্য করি। এবারও নিশ্চয়ই সেই দাবিটি রয়েছে। তো অর্থমন্ত্রী এই বিষয়টি অ্যাড্রেস করে একটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে আগামী অর্থ বছরে বেসরকারি খাতকে আমরা ট্যাক্সের সুবিধা দেব, মানে ব্যবসায়ীদেরকে আমরা সুবিধা দেব, কিন্তু তাদের কাছ থেকে আমরা করও আদায় করব। এখন প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ীদেরকে কেমন কি সুবিধা দিলে মানে কাঙ্ক্ষিত যে মাত্রায় কর আদায় করা সম্ভব হবে বলে মনে করেন আলমাজ ভাই? ধন্যবাদ। ব্যবসায়ীরা তো কর দিবেই, কিন্তু সমস্যাটা তো সেখানে না। সমস্যাটা তো আমরা এটা তো অনেকদিন ধরে বলে আসছি, আপনিও জানেন যে এই 17 কোটি বা 18 কোটি মানুষের দেশে আমরা কর দেয় কয়টা মানুষ? সো আপনার ইটি নিয়ে আছে হচ্ছে 40 লক্ষ নিবন্ধিত, এবং কর হয়তো দেয় হয়তো 7 থেকে 8 লাখ মানুষ। সো এটা তো চলতে পারে না। তো আপনাকে তো করের যে ট্যাক্স নেটটা তো বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা নিয়ে আলোচনা করতে পারি। অনেক রকমের আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন রকমভাবে এটা চেষ্টা করা হয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এনবিআর যেটা মনে করে বা যেটা করে, যে গত বছর যেখান থেকে বেশি ট্যাক্স পাওয়া গেছে তাদের উপরেই আবার, বিকজ ওটা অলরেডি সহজ, ওই পথটা চেনা, এবং তাদেরকে আরও বেশি করে আবার আরও সাপ্লিমেন্টারি ডিউটি বা অন্যান্য ডিউটি, সম্পর্ক ইত্যাদি করে সেখান থেকে ট্যাক্স। তো ওই মানে বার্ডেনটা কিন্তু ওই মানে গুটি কয়েক ব্যবসায়ী বা গুটি কয়েক মানুষের উপরই পড়ছে বারবার করে। সো এই থেকে বের হয়ে আসতে হবে। মানে আমি বলছি না যে ট্যাক্স কমাও সবসময়, ট্যাক্স এটা তো বলছি কিছু কিছু যে জায়গায়, যেমন মনে করেন কথা আমাদের এআইটি যেটার ব্যাপারে আছে, ট্যাক্স আর টিডিএস যেটা আছে, ডিডাক্টেড অ্যাট সোর্স, আপনি ওইটা যখন পরে আপনি কি রিফান্ড পান কোনোদিন তো সেই রিফান্ড বাংলাদেশে পাওয়া যায়নি। এমন যদি হতো, কালকে আমাকে আমার বন্ধু বলছিল যে আমেরিকাতে যদি সবাই উইলিংলি ট্যাক্স দিতে পারে, বাংলাদেশে কেন উইলিংলি ট্যাক্স দেয় না? বাংলাদেশও দিত, কয়েকটা কারণে দেয় না। যেমন রিটার্নের কথা বললাম, মানে রিফান্ডের কথা বললাম। আমি যদি জানতাম যে ঠিক আছে আমার ট্যাক্স কেটে নিচ্ছে অ্যাট সোর্স, ফাইন, আমি তো বছরের শেষে ওটা রিফান্ড পেয়ে যাব বাকিটা। এটা তো আমি কোনদিন পাই না। সো আমি সবসময় মানে চিন্তা করি কিভাবে এটা চুরি করব, কিভাবে এটা লুকাবো। সো এই জাতীয় জিনিস যদি আপনি এনকারেজ করেন, ট্যাক্সটাকে একটা ফ্রেন্ডলি একটা ব্যাপার নিয়ে আসেন, বানাতে পারে সরকার, অনলাইনে খুব ইজিলি আমি দিতে পারছি। এটা আমরা বহুদিন ধরে চেষ্টা করছি, এটা পারছি না। আপনি জানেন কেন? বিকজ সোর্সের মধ্যে ভূত আছে। তারা নিজেরাই চায় না যে না, অনলাইনে সব কিছু হয়ে গেলে তো ট্রান্সপারেন্ট হয়ে গেল, অডিট ট্রেল থেকে গেল, তখন অন্য কিছু করা যাবে না, এদিক ওদিক করা যাবে না। সো এইসব কারণে মানে ট্যাক্স মানুষ দিতে চায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে আবার ব্যবসায়ীদের যদি বলি, ভ্যাটের কথা বলি, আপনি 109টা কোম্পানি, বড় কোম্পানি, এরা ভ্যাট দেয়, বাকিরা তো ছোটোখাটো, আমি ওটা বাদ দিলাম। সেই 109 কেন? এখানে তো আপনার 1 লাখ কোম্পানি হওয়া উচিত। সো এই যে নেটের কথা বারবার বলছি, সো এইগুলো তো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে মানে কিভাবে একই মানুষকে যদি না করে, মানে বোঝা না বাড়িয়ে, এটা আমি কিভাবে বড় করতে পারি। আপনি টেলিকমের কাছ থেকে বারবার করে ট্যাক্স নিচ্ছেন, অথচ চিন্তা করছেন না যে আমার টেলিকমের উপর যদি ট্যাক্স নেই তাহলে আমার বাকি এটা কি হবে, আমার ইন্টারনেটের বিস্তৃতি বাড়বে না, আমার যে পেনিট্রেশন মানে টেলিফোন পেনিট্রেশন বাড়বে না। সো এগুলো আমি চিন্তা করছি না, কিন্তু আমি ট্যাক্স বাড়িয়ে যাচ্ছি। তো এগুলো একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। যে কোনো ব্যবসায়ীদের উপর এক ধরনের চাপ তৈরি হয়। আমি আসবো আপনার কাছে, ডক্টর এনামুল হক, আপনার কাছে আসতে চাই। মানে ব্যবসায়ীরা তো আসলে ট্যাক্স ভেটে ছাড় চান, কারণ ট্যাক্স ভেটে ছাড় না দিলে নতুন শিল্পের বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এই তো একটা প্যারাডক্স তো রয়েছেই। আবার যেটা মানে এনবিআরকে তো আবার আয়ও বাড়াতে হবে, কারণ যখন বড় বাজেট দিচ্ছে সরকার, তার মানে রাজস্বের লক্ষ্যমাত্রাটাও বেশি, এনবিআরকে বেশি আয় করতে হবে। ট্যাক্স ভেটে আসলে ছাড় দিলে কি এনবিআর তার কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা রয়েছে রাজস্ব, সেটি কি অর্জন করতে পারবে? মানে এই সমন্বয়টা কতটুকু সম্ভব এই সিচুয়েশনে? এটা এইভাবে দেখা উচিত। সেটা হচ্ছে যে সরকারের খরচের হিসাবে আয়ের চেষ্টা করে, এটা সত্য। এনবিআর চাপে থাকে, এটাও সত্য। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখন কর ছাড় দিই, আগামী জুন মাসের 11 তারিখে আমি যদি বলি যে এই জায়গায় নতুন ট্যাক্স বসানো হবে, এটা আসলে খরচ আদায় করার জন্য, মানে এক ধরনের ইনকাম বাড়ানোর জন্য। কিন্তু আমি যদি বলতাম যে এই ট্যাক্সটা এই বছর হবে না জুনে,
এর পরের বছর জন্য হবে, এর মধ্যে ইনভেস্ট করো ইকোনমিতে। সো আমাদের এই প্রসেসটাতে আমরা কি করছি, আমরা 10 দিন আগে 11 তারিখে অ্যানাউন্সমেন্ট দিয়ে যদি বলি ট্যাক্স দিলাম এই কয়টার উপরে, তাহলে কি হবে, যারা কি বলা যাবে, যারা ব্যবসায়ী এবং শিল্পপতিদের মধ্যে পার্থক্য আছে, তারা বলবে আমি তো চট করে আমার আগের ইনকাম করা যেটা বা আগের ইম্পোর্টেড করা প্রোডাক্টের দামটা বাড়িয়ে দেব। কিন্তু সারা পৃথিবীতে যেটা করে যে একটু লং টার্মে যায়। আমি বহুদিন যাবৎ বলে আসতেছি যে আমি যদি আগামী 3 বছরের জন্য এই সেক্টরটাকে ইনসেন্টিভ দিই, ইনসেন্টিভ মানে আমি ট্যাক্সই দেবো, কিন্তু আমি জানি এটাকে আমি দেশে ইনভেস্টমেন্ট আনার জন্য করব। সো আমার এই ট্যাক্সের পলিসিতে ইনভেস্টমেন্ট পলিসিটাকে যোগ করা, সেটা আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট। আমরা ট্যাক্সের পলিসিতে শুধু একটা জিনিস করি, সেটা হচ্ছে সরকারের ব্যয়টাকে কীভাবে নির্বাহ করা। সরকারের ব্যয় নির্বাহের জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইকোনমি যদি গ্রো না করে, তাহলে আগামী বছর তো আরও বড় বাজেট হবে। মানে প্রতি বছর কিন্তু বাজেট বড় হচ্ছে এবং এটা ন্যাচারাল, এটার জন্য কোনো আহামরি কিছু লাগে না। কারণ আমরা 14-15 এবার দেখলাম 16.5% ট্যাক্স, মানে টোটাল সাইজ অফ দ্য জিডিপির 16.5%। তো 16.5% ইজ নট, আমরা এর আগে 17% তো ব্যবহার করেছি। মানে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই, আলমাজ ভাইয়ের কথা সূত্র ধরে। আলমাজ ভাই বলছিলেন যারা ট্যাক্স দেয় গভর্নমেন্ট তাদের উপরে চেনাপথ, সেখানেই ট্যাক্সের আসলে প্রেশারটা বাড়িয়ে দেয়, যে কারণে সেই খাতের ব্যবসায়ীদের সমস্যা হয়ে যায়। নতুন উৎস মানে ট্যাক্স নেটটা তো বড় করতে হবে, এই কথা আমরা সরকারের স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনি, আপনারা যারা ইকোনমিস্ট তাদের কাছ থেকে শুনি, কিন্তু যাদের কাজটা করার কথা তারা কেন করেন না? আবার করতে গেলেও আমরা দেখি এক ধরনের পাল্টা তাদের কাছ থেকে বাধা আসে, চাপ আসে যে আমাদের উপর ট্যাক্স। বাধা তো আসবেই, কিন্তু সেটা তো সরকারকে সেভাবে করতে হবে। এবং যেটা এনাম ভাই বললেন যে এটা তো লং টার্ম করতে হবে, যে আমি বললাম যে হ্যাঁ পরের মাস থেকেই ট্যাক্স শুরু হয়ে যাবে তোমাদের, যেটা আগে কেউ দিত না, ওইভাবে করলে তো হবে না। এটা তো একটা আপনাকে ব্রিদিং গ্রাউন্ড দিতে হবে, মানুষকে আস্তে আস্তে এনকারেজ করতে হবে, অভ্যেস করাতে হবে, তারপরে এটা হবে। অনেকভাবে করা একটু আলমাজ ভাই আলাপটা করে আসছে। আলমাজ ভাই আপনি খেয়াল করেছেন কিনা, মোটরসাইকেলের উপর অগ্রিম করের কথা বলা হচ্ছে, এআইটির কথা বলা হচ্ছে, আপনি কি লক্ষ্য করেছেন? এরপরে কিন্তু তারা এনবিআর কার্যালয় ঘেরা করেছে। এই যে প্রেশারগুলো আসে, যে কারণে তো গভর্নমেন্টের এই সিদ্ধান্তগুলো নিতে আসলে ডিলে হয়ে যায়। প্রেশারে আপনি গিভ ইন করলে তো হবে না। আপনি যদি প্রেশারে গিভ ইন করেন, আমরা যেমন অনেকদিন ধরে বলে আসছি যে এনবিআরকে দুভাগে ভাগ করা দরকার, যে যারা আইন বানাবে আর যারা কালেক্ট করবে, দুইটা আলাদা সংস্থা হওয়া। এটা তো ইন্টারিমের সময় চেষ্টাও হলো, কিন্তু আবার এই প্রোটেস্ট হলো, এটাতে আবার সবাই দমে গেল। এনবিআর নিজের মধ্যেই প্রোটেস্ট হলো ইটসেলফ, অফকোর্স। সো এবং কেন হলো এটা আমরা জানি, কেন হলো সেটাও আমরা জানি। সো এই জিনিসটা শক্ত হাতে করতে হবে আর কি, এটা শক্ত হাতে ডিসিশন নিতে হবে। এবং আমি আশা করব যে এটা নতুন সরকার, তাদের এখন সময় আছে 5টা বছর, এখনই সময়, ওই ইলেকশনের আগে তা করতে পারবে না এটা। আলোচ ভাই আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মোটরসাইকেলের কথা তো বললাম, তারা তো আসলে প্রকাশ্যে রাস্তায় করেছে, আর আপনারা তো আসলে কোন একটা হোটেলে সভা সেমিনারে বসে অর্থমন্ত্রীকে ম্যানেজ করে ফেলবেন, বাণিজ্য মন্ত্রীকে ম্যানেজ করে ফেলবেন, যে কারণে আসলে ছাড় পেয়ে যান। স্যার এটি হয় কি না ব্যবসায়ীদের ক্ষেত্রে? না, এটা উনি যেটা একটু আগে বলছিলেন, দেখেন আমরা 23-24 লক্ষ লোক ট্যাক্স দেই, আর 41-42 লক্ষ লোক রিটার্ন দাখিল করে। সো রাফলি 1 কোটি ট্যাক্স পেয়ারের লিস্ট আছে, তার মধ্যে অনেকে জীবিতও নাই, মানে পুরনো লিস্ট পড়ে আছে। সো আমাদের এই অবস্থায় ট্যাক্স নেট বাড়ানোটা ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা ট্যাক্স নেট বাড়াইতে গিয়ে, যেহেতু আমাদের একটা অনীহা আছে, অনীহা বলতে মানুষের একটা ধারণা হলো যে সরকার আমার জন্য কিছু করে না, যদিও যেগুলো করে সেগুলো দেখতে পায় না। কিন্তু সরকার যেহেতু করে না ধারণা আছে, একটা হচ্ছে আপনি সব ট্যাক্সকে আপনি, যেমন আমি অনেক ক্ষেত্রে, আমি হয়তো উনি একমত হতেবেন না, আমি অনেক ক্ষেত্রে এআইটি নেওয়ার পক্ষে। এআইটি নিয়ে আপনি বলেন এই যে আপনার ট্যাক্স দিয়ে দিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ, তাতে সে কিন্তু বুঝতে পারতেছে না যে চাপের মধ্যে যাচ্ছে। কারণ তাকে যদি আপনি বারে বারে বলেন রিটার্ন দাখিল করো, আমাদের বহু লোক এখন রিটার্ন দাখিল করার মতো সক্ষমতা নাই। মানে আমার এরকম এক্সাম্পল প্রচুর পাবেন, যে যাদের 15-16 হাজার টাকার বেশি ইনকাম, এখনও তো ট্যাক্স নেটগুলো বাড়বে, ট্যাক্সেবল ইনকাম, কিন্তু 20,000 টাকার বেশি হলে ট্যাক্সে পড়ে যাবে। এই যে ট্যাক্সে পড়ে যাবে, যার 20,000 টাকা 25,000 টাকা ইনকাম, সে ট্যাক্স দাখিল করার মতো ক্ষমতা রাখে না। সুতরাং ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে অনেক দেশ করে, অনেক দেশ যেটা করে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ট্রানজ্যাকশন থেকে এআইটি কেটে রেখে দিচ্ছে, দিয়ে বলতেছে এবার আপনি যদি বেশি দেন, যেটা উনি বলেন ইম্পর্টেন্ট, আপনার যদি বেশি দেওয়া হয়ে যায় ফেরত নিয়ে যান, আর কম দেওয়া হইলে দেন। সুতরাং এই প্রসেসে গেলে মানুষ যেভাবে ভয় পাচ্ছে, আমরা কিন্তু সবাইকে যদি রিটার্ন দাখিল করতে বলি, আমাদের বহু লোক রিটার্ন দাখিল করার সক্ষমতা রাখে। আরেকটি প্রশ্ন এসে যায় এখানে, আলমাজ ভাই আপনার কাছে মন্তব্য জেনে স্যারের মন্তব্যটি জানবো, যে কর্পোরেট আয়করে বর্তমানে আমরা একটা ফিগার দেখলাম যে 25,000 কোটি টাকার মতো ছাড় দেওয়া হচ্ছে।
আপনি জানেন যে আসলে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা এক্সপোর্ট ইনসেন্টিভও পান। এই যে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, কর ছাড় দিচ্ছে, তার বিপরীতে ইকোনমি কি পাচ্ছে? সেই ইন্ডাস্ট্রি কি আমরা কি সেই জিনিসটা পাচ্ছি কি না তার বিপরীতে? না। এই অ্যাসেসমেন্টটা হওয়া দরকার না? অবশ্যই দিনের পর দিন তো আসলে কর ছাড়, দিনের পর দিন তো না, ইনসেন্টিভ এটা তো করা যাবে না, এবং আপনি তো এমনিও করতে পারবেন না। আপনার এলডিসি গ্রাজুয়েশন হলে এগুলো আপনি করতেও পারবেন না। গ্রাজুয়েশন আবার পিছাতেও চাচ্ছি আমরা এই কারণে। হ্যাঁ, বিভিন্ন কারণে অফকোর্স। হ্যাঁ, আলমাস ভাই, না, সেটাই বলছি যে এটা তো আপনাকে তো ওইটা তো অ্যাসেস করতেই হবে যে ঠিক আছে, আমি এই ইন্ডাস্ট্রিকে আমি Benefit 15% একটা রিবেট দিয়েছি বা 20% রিবেট দিয়েছি, আমি সেটার কতটা গ্রোথ হয়েছে সেটা তো অবশ্যই। অ্যাসেসমেন্টটা তো করতে হবে। হ্যাঁ, সেটার বেসিসে কিন্তু তো স্যার কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। যেমন আমার নিজের ইন্ডাস্ট্রিতে 10% ইনসেন্টিভ কিন্তু ছিল, সেটাকে কমিয়ে 8% করা হয়েছে। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে তাহলে কতটুকু বাড়লো ইন্ডাস্ট্রিটা, বাড়েনি। কিন্তু এখন বলতে পারেন কেন বাড়েনি, তার কারণ হচ্ছে অন্যান্য কারণ আছে। যেমন মনে করেন এক্সপোর্ট ইনসেন্টিভ ছিল, তো এক্সপোর্ট বরং কমেছে গত 3 বছরে। সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হয় নাই, আপস্কিলিং হয় নাই, নতুন এআইটিআই টেকনোলজি চলে আসছে, ওটা অন্যান্য সমস্যা। সো কিন্তু ওখানেও আবার ব্যাপার আছে, ওখানে আমাদের সেই সময় মতো ডিসিশন নেওয়া দরকার ছিল, সময় মতো আমার আপস্কিলিং রিস্কিলিং এর দরকার ছিল, সেগুলো করা হয়নি। সো একটা সমন্বিত এফর্টের একটা অভাব আছে আমি মনে করি। স্যার বিবেচনা করে কি আসলে এই ছাড়গুলো দেওয়া হয়? না, ছাড়গুলোর ক্ষেত্রে আমার মনে হয় আর একটু শর্ত থাকা উচিত। মানে আপনি হয় এক্সপোর্ট বাড়াবেন তার বেসিসে দেব, অথবা আপনি এমপ্লয়মেন্ট বাড়াবেন তার বেসিসে দেব। মানে একটা কিছু টেনজিবল ক্লজ থাকতে হবে। আমরা এমনি ছাড় দেব, আমি এটার পক্ষে না, কারণ এটা ইকোনমির জন্য ভালো করছে না। আমার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম আনএমপ্লয়মেন্টে। তাহলে আমি কেউ যদি জব ক্রিয়েট করে তাহলে বলো ছাড় দেবো, কিন্তু সে জব ক্রিয়েট না করে মেশিন কিনে ফেলতেছে, এবং তাইলে আমি কেন ছাড় দেবো? তো আমি আমার ইকোনমির টার্গেটটা দেখবো যে আমার এমপ্লয়মেন্ট গ্রোথ করতে হবে ইকোনমিতে। আমি এমপ্লয়মেন্ট গ্রোথ, এখন অনেক ইন্ডাস্ট্রি কিন্তু মেশিন বেসড হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এমপ্লয়মেন্ট গ্রোথ প্রায় অনেক ক্ষেত্রে, ইভেন গার্মেন্টসের ক্ষেত্রে গ্রোথ নাই বলতে গেলে। সুতরাং আমি মনে করি ছাড় দেওয়ার সাথে সরকারের মাথায় রাখতে হবে যে আমি কিভাবে দিচ্ছি। জাস্ট ছাড় দেব এটার আমি পক্ষে না। তবে আবার অন্য সাইডে কোনো একটা ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য ছাড় দিতে পারি, তো সেটাও পরিষ্কার থাকতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা ছাড়টা দাবি দাওয়া করে নিচ্ছি। আপনি যেটা বলেন, কেউ রাস্তায় দাবি করে আর কেউ হলরুমে দাবি করে। দাবি দেওয়ার মধ্যে না, এটা অ্যানালিটিক্যালি পরিষ্কার হওয়া উচিত যে আমি এই জায়গায় ছাড় দেব, বিনিময়ে ইকোনমি এটা গেইন করবে। এই সমন্বয়টা আমরা এখন আমাদের আলোচনার মধ্যে পাচ্ছি না। এর আগে তো আমরা দেখেছি মানে শিল্প খাতের ব্যবসায়ী থেকে মন্ত্রী হওয়ার কারণে ওই শিল্পের ব্যবসায়ীরা আসলে বেনিফিটেড হয়েছেন। যেমন পোশাক শিল্প খাত থেকে যখন মন্ত্রী হলেন, তখন পোশাক শিল্প খাতের যারা ব্যবসায়ী তারা কিন্তু বেনিফিট আদায় করে নিয়েছেন। এই বিষয়গুলো আমরা দেখেছি। স্যার, আরেকটা প্রশ্ন জেনে তারপর আবার আলমুজ ভাইয়ের কাছে আসবো, সেটা হচ্ছে করমুক্ত আয়সীমা, যেটা আসলে বেশিরভাগ মানুষের আগ্রহের জায়গা, যে বড় অংশের একটি পেশাজীবীকে টাচ করে। এবার আমরা শুনতে পাচ্ছি যে করমুক্ত আয়সীমা সেটি 4.25 লাখ টাকা হতে পারে বেড়ে। তো সেক্ষেত্রে আসলে এক ধরনের ছাড় মানুষ পাবে, কিন্তু আবার এটাও কি না যে সরকার তো আসলে তার সরকারের যে কর্মচারী রয়েছে তাদের জন্য পে স্কেল দিতে যাচ্ছে, পে স্কেলে তো আসলে বেতন ভাতা পাবে। এটার সাথে কি সমন্বয় করার জন্য এই করমুক্ত আয়সীমাটা কি বাড়ালো কিনা? তাতে করে অনেকের ইনকামও বাড়লো, ওই তার আবার নতুন যে করমুক্ত আয়সীমা তার মধ্যেও থাকলো, মানে বের হয়ে যাওয়ার সুযোগটা কম। আমার মনে হয় না, মানে আমার এটার সাথে সমন্বয়ের কোনো আমার মনে হয় না। এই কারণে বলছি যে কর্মমুক্ত আয়সীমা বাড়ানোর জন্য বহুদিন যাবৎ বহু লোক কথা বলছে, গভর্নমেন্ট নেয় নাই, কারণ ভয় পাচ্ছিল ইনকাম কমে যাবে, ট্যাক্স নেট থেকে অনেক মানুষ বেরিয়ে যাবে সেই জন্য। কিন্তু এটা দরকার ছিল, কারণ এখন আপনি যদি বলেন 15,000 টাকা ইনকাম হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। 15,000 টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে গেলে মানুষ 15,000 টাকা দিয়ে ভাত খেতে পারে না ঠিক মতো। সুতরাং এটা আসলে অনেক লো। এই জায়গায় সমন্বয়, এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমরা কর আদায় করতে গিয়ে রাষ্ট্রের যে মানবিক দিকটা সেটা কিন্তু পরিষ্কার থাকতে হবে। আমরা রাষ্ট্রের মানবিক দিকটা না দেখে আমরা শুধু কর করছি, কিন্তু মানবিক দিকটা বুঝতে সরকার এই জন্যই যে কর্মমুক্ত আয়সীমা কেন করবে, যে না আমি মানবিক, আমি জানি একটা লোকের এত টাকা লাগবে তার মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে, এইটুকু আমি ছাড় দেব। আবার আমি যখন ভ্যাট দিই সেখানেও মানবিক হতে হবে। কোথায় মানবিক হতে হবে? আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আছে। এখন আপনি যদি বলেন কেক পেস্ট্রি, সেটা নিত্য প্রয়োজন আমি মানব না, কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস আছে যেখানে আপনি ভ্যাট মুক্ত করেন। আবার একই জিনিস যদি আপনি রিচার গ্রুপের জন্য আলাদাভাবে অ্যাক্সেস করেন, মানে আমার এগুলো কিন্তু মাথায় রাখা উচিত। সুতরাং সরকারের করনীতিতে মানবিক দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে ভেরি ইম্পর্টেন্ট, এবং তাহলে মানুষ মনে করবে যে না সরকার তো আমার দিকে তাকাচ্ছে। তা না হলে মানুষ বিদ্রোহ করবে, এবং আপনি বিদ্রোহ করলে আমাদের মতো সমাজে যেখানে বহু লোক ট্যাক্স দেয় না, সেখানে বিদ্রোহটা সহজভাবে সামলানো যাবে না।
আলবাস ভাই, মানে এই বিষয়ে নিয়ে একটা মন্তব্য জানিয়ে বিরোধিতা যাবো আপনার কাছ থেকে। মানে সরকারি খাতে তো আসলে পে স্কেল রয়েছে, বেসরকারিদের জন্য তো পে স্কেল নেই। মানে সরকারিতে যখন বেতন ভাতা বেড়ে যায় তো একই সঙ্গে তো তাদের পারচেস ক্যাপাসিটি বাড়ে, কিন্তু যারা বেসরকারি চাকরি করেন তাদের তো পারচেস ক্যাপাসিটি বাড়ে না। এতে করে কি এক ধরনের সমাজে মানে আয় বৈষম্যর জায়গা আয় তৈরি বৈষম্য হয়? তো সবসময় ছিল, মানে সম্পদ সবসময়। বৈষম্য জায়গাটা আরো চড়াও হয় কিনা, আরো বড় হয় কিনা? হ্যাঁ, তা তো হবেই। এখন আমারই যদি একজন পিয়ার, আমারই ক্লাসমেট, আমারই বন্ধু, সে সরকারি চাকরি করে আর আমি বেসরকারি চাকরি করি, তা এখন একটা অনেক মানে খুব বেশি একটা এখনও রয়েছে ডিসপ্যারিটি। সো আমার মনে হয় এই সরকারি চাকরিদের মানে যারা মানে মানে চাকরিজীবী আছেন তাদেরটা বাড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না তারা এনাফ রিওয়ার্ডেড। তাদেরকে কিন্তু আরেকটু আমার মনে হয় রিওয়ার্ড দেওয়া উচিত। আবার আপনার কর ট্যাক্স ভ্যাটের টাকাতেই কিন্তু আসলে সেই ফান্ড থেকেই কিন্তু হ্যাঁ হ্যাঁ, সেটা তো বটেই, সেটা তো বটেই। মানে দেখেন, এই মূল যে কথা এই যে টাকা বেড়ে যাচ্ছে, বেতন ভাতা বেড়ে যাচ্ছে, এই বিপুল তার তো টাকা অপারেটিং সংস্থানও তো সরকার এক্সপেন্স, করতে হবে। এক্স্যাক্টলি। এমনিতেই শর্টফলে আছে। Shortfall এমনিতেই বোধহয় গত বছর বোধহয় 40-45 হাজার কোটি টাকার বোধহয় শর্টফল ছিল। Shortfall তো এইটা কোনোভাবেই হবে না যতক্ষণ না আপনি ট্যাক্স নেট না বাড়ান, নতুন নতুন সোর্স না আপনি আইডেন্টিফাই করতে পারেন। আমাদের একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে এসে যে বড় বাজেট দেয় সরকার, এটার সুফল আসলে সাধারণ মানুষ কি পায় এটা নিয়ে একটা আলাপ করতে চাই। একটা বিরতির পর আবার ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে বাজেট পূর্বাভাস নিয়ে আলাপ করছে অধ্যাপক এ কে নামুল হক। আপনার কাছে আসতে চাই স্যার, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, মানে চলতি অর্থ বছরে তো আমরা জানি যে 7,90,000 কোটি টাকার বাজেটের, সেখান থেকে প্রায় বেড়ে হচ্ছে 1,40,000 কোটি টাকা বাড়ছে, 9,30,000 কোটি টাকার একটা বাজেট দিবে, রেকর্ড বাজেট দিতে যাচ্ছে। তো প্রতিবারই তো দেখি আমরা, মানে সব সরকারের, আমরা ইন্টারিমের সময় হোক, তার আগের সরকার হোক, এই সরকারের সময় হোক, মানে বাজেট বড় করার একটা, সবাই বড় বাজেট দেন আর কি। তো এই বড় বাজেটের আকার কি শুধুমাত্র সরকারের প্রয়োজনে এটি বড় করা হয়, নাকি তাতে সাধারণ মানুষের কোনো আসলে কাজে লাগে না, প্রথম কথা হয় আসলে? প্রথম কথা হচ্ছে যে এভাবে চিন্তা করেন যে বাংলাদেশের ইকোনমি যত বড় হবে তার পাবলিক সার্ভিসের ডিমান্ড বাড়বে। সুতরাং বাজেট যে বড় হবে এটা নিয়ে আমি খুব মানে অবাক না, কারণ প্রত্যেক অর্থমন্ত্রী তার আগের রেকর্ডটা ভাঙবেন। কারণ আমার জিডিপি বড় হচ্ছে, আমার 55 লক্ষ কোটি টাকার ইকোনমি, 55 লক্ষ কোটি টাকার ইকোনমিতে 9 লাখ কোটি টাকা বাজেট রাফলি, তার মানে হচ্ছে 16-17%। আমি আগেও বলছি যে 17% এর আগেও দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে আমি কোথায় খরচ করছি, সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় আমি যেটা আগেও বললাম যে সরকারের খরচের তালিকায় যেন একটা হচ্ছে দুর্নীতি না হওয়া, তাহলে ঠিকমতো খরচ হবে। দ্বিতীয় হচ্ছে মানুষের দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে খরচ। জনের দিকে তাকিয়ে খরচ মানে আমি রাস্তাঘাট করলেও কিন্তু এটা দেশের জন্য, হসপিটাল করলে দেশের জন্য, শিক্ষা করলে দেশের জন্য, মানুষের জন্য। সুতরাং খরচের এই খাতগুলোকে, আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে বাজেটের খাত মানে হচ্ছে রাস্তা বানানো, রাস্তা বড় করা, কার্পেটিং করা, আর একটা হচ্ছে বিল্ডিং বানানো। প্রচুর বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ভেতরে মানুষ নাই। তো বিল্ডিংয়ের ভেতরে মানুষ না থাকলে এটা মানুষের কাজে লাগে না। সো আমাদের এই বাজেটের এক্সপেন্ডিচার, মানে বাজেট নিয়ে আমরা আলাপ করি স্যার খুবই, কিন্তু বাজেট বাস্তবায়ন আসলে কতটুকু হলো, সেটা সুষমভাবে হলো কিনা, সেটা নিয়ে আলাপের চুলচেরা বিশ্লেষণের দাবি রাখে। স্যার, অনেকে বলেন যে বাজেট আকার বড় করা হয় কারণ আসলে তাতে করে গাণিতিক হিসাবে প্রবৃদ্ধির অঙ্কটা বড় করে দেখাতে পারে। না না, এটা এই সুবিধাটা তো সরকারের রয়েছে, এটা খুব বেশি দূর যায় না। মানে আপনি যদি হিসাব করেন স্যার, এখন প্রশ্নটা এসেছে যে এত টাকার বাজেটের অর্থের যোগানটা আসবে কোত্থেকে? মানে বড় বাজেট দিতে গেলে তো সরকারকে বেশি করে ঋণ করতে হয়, এটা তো অবভিয়াস, মানে সেটা আপনাকে দেশি বিদেশি ঋণ করতেই হবে। তাহলে আমি তো বড় বাজেট দিতে গিয়ে আমার ঋণটা বাড়িয়ে ফেলছি, এটা কি মানে প্রতিবারই কি বড় বাজেট মানে কি তাহলে ঋণ করে ঘি খাওয়া হয়ে যাচ্ছে প্রতিবার? না, ডিপেন্ড করবে এক্সপেন্ডিচার প্যাটার্নটা কি, সেইখানে ইম্পর্টেন্ট। আমি যদি একটা ক্যাপিটাল তৈরি করি, এটা ভোগ করবে অনেকজন, অনেক জেনারেশন। সুতরাং আমি ঋণ কেন করব না? যে কোনো দেশে আপনি যদি খেয়াল করেন, ইভেন দুবাইকে যদি খেয়াল করেন, 80-র দশকে তারা যে ঋণ করেছে সেটা দিয়ে দুবাইটা বড় হয়েছে। আমি যদি ক্যাপিটাল তৈরি করি আর আমি যদি বলি না বেতনের জন্য ঋণ করব, সেখানে আমার যথেষ্ট আপত্তি আছে। কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্টে ঋণ কেন করব না? কেন আমি শুধুমাত্র আপনার ট্যাক্স নিয়ে আগামী 50 বছরের রাস্তা বানাবো? সুতরাং এই জায়গায় ইম্পর্টেন্ট। আমরা তো মেগা প্রকল্পের জন্য বড় বড় ঋণ করি না, কিন্তু প্রকল্প, আমার আপত্তি সেখানে না। আমার আপত্তি হচ্ছে ওই প্রকল্পের জন্য দুর্নীতি না হয়।
ওই প্রকল্পের জন্য খরচটা যেভাবে দরকার ছিল সেটা মোর প্রকল্প মানেই তো মেগা দুর্নীতির এক ধরনের আসলে এটা ইম্পর্টেন্ট, এবং এটা মানুষ দেখবে। এই জন্যই তো মানে যদি খেয়াল করেন যে জন্য মানুষের বিরক্তি, সেটা হচ্ছে দুর্নীতির কারণে। কিন্তু দুর্নীতি করব না বলে আমি রাস্তা বানাবো না, এটাও হবে না। দুর্নীতি করব না বলে আমি স্কুল বানাবো না, এটাও হবে না। হসপিটাল বানাবো না দুর্নীতি করব না বলে, এটা হবে না। কিন্তু বানাতে হবে, কিন্তু দুর্নীতিবিহীনভাবে বানানোর ক্ষমতা সরকারকে দেখাতে হবে যে না, আমি এটা পারি। এবং এটা না হলে যে ঘটনা পৃথিবীতে ঘটেছে আগে, আবারও ঘটতে পারে। কাজে মাথায় রাখতে হবে যে আমাকে খরচ যখন আমি করব, খরচ কেন করতে হবে? আমি যেমন ধরেন এই সরকারের একটা ইম্পর্টেন্ট কমিটমেন্ট বলছে যে আমি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খরচ বাড়াবো বলছে। কিন্তু কথা হচ্ছে, শিক্ষা খাতে খরচ করতে গিয়ে আমি স্কুলকে 10 তলা করব, নাকি আমি শিক্ষকের কোয়ালিটিতে যাব? সেটাই তো হয়। স্বাস্থ্য খাতে আপনি বলছিলেন 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবেন, আপনি করে রাখলেন হাসপাতাল, আপনি কিনে আনলেন ইনস্ট্রুমেন্ট, কিন্তু সেখানে লোকবল দিলেন। আমি সেই কারণেই বলছি যে আমি যদি খরচ দেখতে চাই, আমি দেখতে চাইবো কোন দিকে বাড়ায় খরচটা, যেটা মানুষের কাছে যাবে। আমার মনে হয় সরকারের সময় এসছে এগুলো চিন্তা করার। এর মধ্যেও বড় প্রকল্প আসবে, কারণ আমাদের ইকোনমি এখনো যেরকম ইকোনমি যেভাবে গ্রো করছে, ইউ নিড পাবলিক ইনভেস্টমেন্ট। ওটাকে আন্ডারমাইন করার সুযোগ নেই। আর সেই সাথে গভর্নমেন্টের চিন্তা করা উচিত যে পাবলিক ইনভেস্টমেন্টে শুধু ফেয়ারনেস না, অনেক ক্ষেত্রে আমি প্রাইভেট পার্টনারশিপ আনতে পারি, যদি সম্ভব হয় সেটাও আনতে পারি। স্যার, আমি আসবো আপনার কাছে। এই বিষয়ে একটা প্রশ্ন রয়েছে আলমাস ভাই, সেটা হচ্ছে যে প্রসঙ্গে আলাপ করছিলাম যে সরকারকে বড় বাজেট, অনেক টাকা ঋণ করতে হবে, সরকার পাশাপাশি এনবিআরকেও আয় করতে হবে। এখন এনবিআরকে যখন আয় করতে হবে, তখন আপনি বলছিলেন যে চেনা পথগুলোতে এনবিআর বেশি হাঁটার চেষ্টা করে। কোন কোন খাতে মানে এবার ট্যাক্স ভেটের চাপ আসতে বলে অনুমান করেন? এবার আমরা তো দেখি যে সরকার আসলে পরোক্ষ করের দিকে বেশি সবসময় নজর রাখে প্রত্যক্ষ করের জায়গা থেকে। যেমন ধরেন যে মোবাইল ফোনে আমরা 100 টাকা রিচার্জ করলে 56 টাকায় সরকার নিয়ে নেয়। এসব খাতেই কি এবারও আমরা দেখবো একই ফেনোমেনা, নাকি ভিন্ন কিছু দেখবো বলে? আমি তো ভয় পাচ্ছি যে সেটাই হবে, কেননা আমি জানি না এই সরকার প্ল্যানিং করতে বেশ কতদিন আর সময় পেয়েছে, খুব বেশি তো আর না। সো এখন হচ্ছে লাইক যেটা ওই যে লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা আমার সামনে আছে সেখান থেকেই আমি ট্যাক্সটা মানে আহরণ করার চেষ্টা করছি। সো কিন্তু কথা হচ্ছে যে ঠিক আছে, এবার কি কেমন হবে আমি জানি না, কিন্তু যেটা আমরা সবসময় বলে আসছি যে এই ধরনের যদি একটা আমার লং টার্ম প্ল্যান থাকে যে ঠিক আছে আমরা এইভাবে এই খাতে আমরা আস্তে আস্তে আমরা ট্যাক্সগুলো বাড়াবো বা আমরা ডিউটিগুলি বাড়াবো ইত্যাদি। এখন মনে করেন অনেক কন্ট্রাডিক্টরি জিনিস আছে, কিন্তু এই যে মনে করেন আমি বারবার আসলে আমার দিয়েই চলে আসি, এই যে আমরা ইন্টারনেট নিয়ে কথা বলি, আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, বা আমরা ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলি। আমরা জানি যে এই সব কিছুর পিছনে আপনাকে কিন্তু একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনার কি লাগবে? আপনার ফাইবার অপটিক কেবল লাগবে, আপনার রাউটার লাগবে, সুইচ লাগবে। এগুলোর উপরে আপনার হাই ডিউটি আছে। কেন ডিউটি আছে এগুলোর উপরে? আপনি এগুলির ডিউটি কমিয়ে আপনি এই যে এটা তো আপনি ওই সরাসরি নিতে পারছেন, আপনি এটাকে ছেড়ে দেন, খুব নমিনাল কিছু নেন, এটাতে তাতে নেটওয়ার্কটা বাড়বে, নেটওয়ার্কের সিকিউরিটি বাড়বে, এবং তখন এটার উপরে যে অ্যাক্টিভিটি হবে, ব্যবসা বাণিজ্য হবে, সেখান থেকে আপনি কিন্তু অনেক রেভিনিউ আর্ন করতে পারবেন। সো এইভাবে চিন্তাটা করা দরকার। আমি জানি যে আমি এটা আশা করছি না যে এটা এবারই হবে, কিন্তু আমি সরকারকে অনুরোধ জানাবো যে এই জিনিসটা যাতে এখন থেকে চিন্তা করা হয়, যাতে আগামী বছর বাজেটে যাতে আমরা এটা রিফ্লেকশনটা দেখতে পাই। সো এইটা মানে এই হলিস্টিক অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। মেগা প্রকল্প নিয়ে যে একটু আগে কথা হচ্ছিল, মেগা প্রকল্প তো করতে হবে। মেগা প্রকল্প না করলে তো আপনার ওই যে এটা ক্যাপেক্স অ্যান্ড অপেক্স, ক্যাপেক্সে আপনি করেন, টাকা দেন, কিন্তু অপারেটিং এক্সপেন্স আপনাকে অপটিমাইজ করতে হবে। আমি বলছি না মিনিমাইজ, বাট অপটিমাইজ করতে হবে। সো সেইখানে আর কি আমার মনে হয় এটা নজর রাখতে হবে। আর যেটা মেগা প্রকল্পের যেটা আমার একটা দুঃখ, সেটা একটু শেয়ার করতেই চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এই যে বড় বড় মেগা প্রকল্প যেগুলো হয়ে গেল, মেট্রো রেল হলো, রূপপুর হলো, থার্ড টার্মিনাল হচ্ছে ইত্যাদি, যে হাজার হাজার কোটি টাকার এই যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প, এখানে কি আইটির যদি বলি আবার যে আইটির কি কোনো অংশ ছিল না? ছিল তো। এটার একটা ছিটে ফোঁটা যদি আমাদের ইন্ডাস্ট্রি পেত, এই কাজটা করার সুযোগ পেত, দেখতেন যে 100টা কোম্পানি বড় হয়ে যেত, দাঁড়িয়ে যেত। এগুলো সবগুলো বিদেশ থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। সো এইখানে নীতিমালার অনেক সমস্যা আছে, যে আমি একটা মেগা প্রকল্প নিয়েছি, তা আমার চিন্তা করতে হবে এটা দিয়ে আমি কি করতে পারি, এটা দিয়ে আমার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এখান থেকে আমার 2-3টা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে, এটা দিয়ে আমার কিছু নলেজ ট্রান্সফার হবে, স্কিল ট্রান্সফার হবে। এই জিনিসগুলো আমার মনে হয় চিন্তা করে
তারপরে মেগা প্রকল্পগুলো নেওয়া দরকার। যে আমি শুধু নিলেই হলো না, এখন আমি যদি স্যাটেলাইট পাঠাই আরেকটা পাঠাতে পারি, কিন্তু ওখানে কি কর্মসংস্থান কটা হবে? আর আমি ওই টাকা দিয়ে যদি আরেকটা প্রকল্প করি সেখানে আমার কর্মসংস্থান কটা হবে? সো এগুলো আমার মনে হয় একটু যাচাই বাছাই করা দরকার। এবার আর আলমাস ভাই মানে একটা সিদ্ধান্ত মনে হয় শুনেছেন যে ইউনিয়ন পর্যায়ের, মানে আপনারা যারা বড় ব্যবসায়ী তারাই শুধু নন, ইউনিয়ন পর্যায়ে যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এবার আসতে যাচ্ছে করের আওতায়। স্যার এই সিদ্ধান্তটা স্যার কতটুকু কেমন হলো বলে? মানে আমার কাছে মনে হচ্ছে ওই যে বললাম, করের আওতায় আনার দুটো পদ্ধতি, একটা হচ্ছে সরাসরি আমি রিটার্ন দাখিল করার পদ্ধতি, আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি। ইনডাইরেক্ট ট্যাক্স না, তাকে বলা যে তোমার কাছ থেকে আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে নিলাম। হ্যাঁ এরকমই হবে স্যার, 1000 টাকা হয়তো হ্যাঁ নিয়ে নিলাম, তুমি যদি এটাকে অ্যাডজাস্ট করতে চাও তুমি করতে পারো। এই সুযোগটা, এবং ওই যে উনি যেটা বলছিলেন যে আমি যদি বলি না রিটার্ন তুমি যদি বেশি দিয়ে দাও আমি ফেরতও দিয়ে দেবো, এইগুলো করে আনা। আমি যদি জোর করে আনতে চাই, মানুষ কিন্তু কোথাও পৃথিবীতে ট্যাক্স দিতে উৎসাহী হয় না। মানে খুব কম দেশ আছে যেখানে মানুষ বলবে আমি ট্যাক্স দিতে চাচ্ছি। সরকারকে ট্যাক্স আদায় করতে হয়, ওই যে বললাম সরকার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে সেভাবে আনতে হবে। সুতরাং আমি মনে করি যে গভর্নমেন্টের গ্রাম পর্যায়ে পর্যন্ত, আপনি খেয়াল করেন ঢাকা শহরে একটা ফুটপাতের দোকান দৈনিক 2000 মতো টাকা দিয়ে ভাড়া দেয়, ফুটপাতে বসে। যে ব্যবসায়ী দৈনিক 2000 টাকা ভাড়া দেয় সে কোনো ট্যাক্স দেবে না, এটা হয় না। মানে মাথায় রাখতে হবে, যার ইনকাম মাসে 15-20 হাজার, আমরা এখনও তার কাছে ট্যাক্স নেই। 20 হাজার মাসে ইনকাম, আর একজন লোক দৈনিক সেল করতেছে, ভাড়াই দিচ্ছে দিনে 2000 টাকা, ছোট্ট কয়েক ফিটের জায়গা, এরকম ফুডকার্ট নিয়ে হতে পারে। এক্স্যাক্টলি, যারা ফুড। তো আমার কথাটা হচ্ছে যে ট্যাক্সের আওতায় মানুষ আসতে হবে, তবে মানুষকে এটাও বোঝাতে হবে যে সরকার তোমার জন্য। মানে সরকারের এই দিকটা যদি আমি ফুটে না উঠাইতে পারি, আমাদের ক্ষেত্রে যদি মনে হয় যে সরকার সব বড়লোকদের জন্য, সরকার শুধু কন্ট্রাক্টর, আমাদের তাই মনে হয় সব সময় এই জায়গা থেকে বড়লোকদের জন্য, সম্পদশালীদের জন্য। এই জায়গায় মানুষের দৃষ্টিভঙ্গির সাথে সরকারেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে যে না আমি এই ব্যবস্থা করি এবং আমি মানুষকে সহায়তা করি। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, হসপিটাল সহায়তা আপনি স্বাস্থ্যের জন্য করছেন, আপনি বলেন যে এই বিষয়ে যদি মানুষ অসুস্থ হয় এবং সে আসলে দরিদ্র হয়, সরকার পুরো কষ্টটা দিয়ে দেবে। আপনি বাজেট বাড়াতে চাচ্ছেন, মানুষের হাতে সুযোগটা পৌঁছে দেন যে আমি এটা করতে পারি। সুতরাং অনেক ধরনের ব্যবস্থা করা যায় যেটা মানুষের কাছে যেতে। এগুলো ওয়েলফেয়ার স্টেটে হয়। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে দুরাশা হবে কিনা স্যার সামনে হয়তো দেখবো আমরা। স্যার সুদ নিয়ে একটু কথা হচ্ছিল, ঋণ নিয়ে কথা হচ্ছিল স্যার। তো আগামী বাজেটে সুদ পরিশোধেই ব্যয় হতে পারে প্রায় 1.5 লাখ কোটি টাকা, এটি স্যার অঙ্ক বলছে। তো স্যার এখন এই যে বৈদেশিক দায় পরিশোধে যখন আমরা দেখছি যে আমাদের ব্যয়ের পরিমাণ শিক্ষা স্বাস্থ্য খাতের চেয়েও বেশি ব্যয় করতে না, এটা সব বৈদেশিক না। হ্যাঁ স্যার, মানে অর্থমন্ত্রী তো বারবার বলছেন যে ভঙ্গুর অবস্থায় রয়েছে অর্থনীতি, আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে, ঋণাত্মক অবস্থায় রয়েছে অর্থনীতি। স্যার সরকারের যখন আয় বাড়ছে ধীর গতিতে, তখন আসলে বিপরীতে যখন ঋণের চাপ, সুদ পরিশোধের চাপ বাড়ছে, এইটাকে ম্যানেজ করাটা কি মানে কঠিন হয়ে পড়বে না বড় বাজেটের জন্য, সরকারের জন্য? ঋণ নির্ভরতা, সুদের রিপেমেন্ট, রাজস্ব সংকট, চাপ তো যাবে করতে হবে। কিন্তু এটা যদি আমি না করি, এটা অনেকটা আমাদের দেশের গল্পটা ওরকম যে আমার গরিব মানুষ, আমি বাচ্চাকে কি জমি বিক্রি করে পড়াবো কি পড়াবো না, যদি না পড়াই তাহলে অবস্থা আরও খারাপ হবে। সুতরাং মাথায় রাখতে হবে সরকারকে ইকোনমিকে বুস্ট আপ করতে গেলে তাকে কিছু করতেই হবে। ঋণগ্রস্ততা হতে বাড়বে, কিন্তু এটা পরিশোধ করার ব্যবস্থা তাকে চিন্তা করতে হবে ওভার টাইম। এই ভাবনা রেখে বাজেটটা দিচ্ছে কিনা সেটাও বিবেচনার বিষয়, এবং অর্থনীতি পুনরুদ্ধারের কথা যে বলা হচ্ছে সেই রূপরেখা বাজেটে থাকে কিনা সেটাও আমরা অবজার্ভ করবো নিশ্চয়ই সামনে। আলমাস ভাই, মানে সরকারকে বড় বাজেট দিতে গিয়ে তো আসলে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিতে হয়, এটা তো আপনারা জানেন। তো ব্যাংক থেকে যখন সরকার ঋণ নেয় তখন তো বেসরকারি খাতের আপনারা যারা উদ্যোক্তা তারা কি ঋণ পান? মানে এই সংকটটা কি রয়েছে নাকি এটি শুধু কাগজে কলমের হিসাব? প্রথমে এই মন্তব্যটি জানবো। এছাড়া আপনি লক্ষ্য করেছেন যে ব্যাংক কিন্তু ইদানিং আগ্রহী বেসরকারি খাতকে ঋণ দেওয়ার জন্য না, যারা সরকারকে ঋণ দিতে চায়, ট্রেজারি বিলের ঋণ দিতে চায়, সেটা সিকিউরড, তারা সেখান থেকে নিয়মিত সুদ পাবে, টাকা রিটার্ন পাবে। ব্যবসায়ীদের দিলেই বরং সমস্যা, খেলাপি করবেন আপনারা। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু ব্যবসায়ীরা মানে এখন ঋণের সুদের পরিমাণ আপনি 14 থেকে 16% ঋণ নিয়ে আপনি একটা ব্যবসাকে প্রফিটেবল করার মতো বা একটা ইন্ডাস্ট্রিকে প্রফিটেবল করার মতো এটা অবস্থা, এটা কিন্তু খুব সহজ কাজ না। এবং এই কারণে কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হচ্ছে না। আমি বুঝি যে ইকোনমিস্টরা বলেন যে হ্যাঁ সুদের বাড়ালে আপনার ইনফ্লেশনটা চেক করা যায় ইত্যাদি, কিন্তু আমার তো ধারণা এটা মানে হচ্ছে না, কাজ হচ্ছে না। মানে বাংলাদেশের মতো এই ওয়ার্ল্ডে কাজ করে কি? অ্যাটলিস্ট না, হচ্ছে না। এই ফর্মুলার কথা বললেন, সেটা তো ফেডের ফর্মুলা। এক্স্যাক্টলি, ফেড যখন করে তখন সেটা কাজ করে। বাংলাদেশে কেন স্লো কাজ করতে চায়? এটা এটাই আমি তো এটা আমি বুঝছি না যে আমরা শুধু একটা কপি পেস্ট করলে তো হবে না, আমাদের নিজেদের কনটেক্সটে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে। সো মানে কথা ওইখানেই যে আপনি যেটা বললেন যে
ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে ইন্ডাস্ট্রি মানে বা ব্যবসা আমরা সবাই করতে চাই, কিন্তু আমরা করতে পারছি না বিকজ অফ দ্য হাই ইন্টারেস্ট রেট। এক সময় আপনি জানেন যে আমরা বহুবার বলেছিলাম, বিসিসিআই থেকে বলেছিলাম, এবং সেটা সিঙ্গেল ডিজিটে নামে নিয়ে আসা হয়েছিল, তাতে লাভ হয়েছিল কিছুটা, কিন্তু যাই হোক আবার তো আবার আফটার শকও রয়েছে। হ্যাঁ, আফটার শকও রয়েছে, এক্স্যাক্টলি। সো এটা ডেফিনেটলি একটা ট্রিকি ব্যাপার, এটা একটা ভালো ব্যালেন্সিংয়ের ব্যাপার, এটা ইকোনমিক্সরা ভালো বলতে পারবেন। তবে একটা জিনিস আমি ওই বারবার বলি যে আমি তো সবসময় এটা কি হয় যে আপনারা যখন ঋণ চাইতে যান, ব্যবসায়ী যারা রয়েছেন, যারা আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আসলে কি ঋণ পেতে সমস্যা হয় ব্যাংক থেকে, সরকার বেশি ঋণ নেওয়ার কারণে? আসলে কি হয়? না, আমি সেটা বলবো না। হ্যাঁ, সে ধরনের অভিজ্ঞতা না, আমি সেটা বলবো না। তবে অসুবিধা হয় কাদের জানেন? যারা ব্যাকবেন অফ দ্য ইকোনমি, এসএমইদের সমস্যা। হ্যাঁ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এদের সমস্যা হয় না। এখন ব্যাংকের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের লেনদেন। এক্স্যাক্টলি, তাদের একটা হিস্ট্রি, আই আন্ডারস্ট্যান্ড, বিকজ ব্যাংকও তখন কমফোর্টেবল থাকে, নিশ্চিন্ত থাকে যে না ঠিক আছে, তার একটা ভালো ক্রেডিট হিস্ট্রি আছে। এসএমইর একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার তো সেই হিস্ট্রিটা নাই। তো এইখানে আমার মনে হয় সরকারকে একটু এগিয়ে আসতে হবে। মানে যেমন আমি বারবার বলি যে এইখানে ধরেন একটা কোনো রকম পার্টিকুলার সেক্টর বেসিস হতে পারে, সভরেন গ্যারান্টির ব্যবস্থা থাকতে পারে, বলতে পারে যে ঠিক আছে, একে যদি তুমি 1000 টাকা লোন দাও, 500 টাকার গ্যারান্টি সরকার দিচ্ছে, তখন কিন্তু ব্যাংক উৎসাহিত হবে লোনটা দেওয়ার জন্য। সো এই ধরনের আমার মনে হয় নীতিমালার চেঞ্জটা আনা খুব প্রয়োজন। স্যার একটু শুনবো, মানে বাংলাদেশের ইকোনমির যে ডিএনএটা, এইটা কি স্যার আসলে ফেডের মতো, মানে আমেরিকার মতো, যে আমেরিকা যে ফর্মুলায় কাজ করলে ওয়ার্ক করে মূল্যস্ফীতি কন্ট্রোলে, আমাদের এখানে তো করে না? না, মানে এখানে যেভাবে শুধু মূল্যস্ফীতির জন্য যে আমরা ইন্টারেস্ট চেঞ্জ করি, এটা সত্য না, মানে এটা আমাদের ধারণা। কিন্তু স্যার এটাই বলছে যারা বলছে, আমি সবার সাথে একমত না, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এটা একটু ভালো করে দেখা উচিত। আমার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের 2টো অংশ, একটা হচ্ছে আজকে ব্যবসা করব, কালকে বিক্রি করব, আজকে কিনবো, এইটাই হচ্ছে ব্যাংকের কাজ। আর যদি বড় ইনভেস্টমেন্ট করতে চান, 10 বছরে ইনভেস্ট করি ইন্ডাস্ট্রি উঠাবেন, সেটা কমার্শিয়াল ব্যাংক করে না সাধারণত। সুতরাং মাথায় রাখতে হবে যে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা খুবই ডিফিকাল্ট। আমাদের এখানে এটাই হয় স্যার। আপনি দেখেন, ইভেন যেতে যান চায়নাতে সিন্ডিকেট লোন দেওয়া হয় 3-4টা ব্যাংক মিলে। শুধু তাই না, কনস্ট্রাকশন ব্যাংক আলাদা করে ফেলেন, এগ্রিকালচার ব্যাংকের মতো আপনি অনেকগুলো সেক্টরাল ব্যাংক করেন, সেখানে সাবসিডি দেন যে ওই কাজে না হলে আমি দেবো না। লং টার্ম বন্ড মার্কেটে কেউ ব্যবহার করছেন না কেউ, তার মানে আমার যে সমস্ত জায়গা দরকার ছিল সেগুলো হচ্ছে না। সুতরাং যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হয়, প্রসেসটা যদি আমি শুধু কমার্শিয়াল ব্যাংকের উপর নির্ভর করি, স্যার আপনি কি লক্ষ্য করেছেন বিষয়টা, মানে প্রথমে যে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের জন্য পুঁজিবাজার, সেটা আস্তে আস্তে স্যার অকার্যকর হয়ে গেল আমাদের দেশে। এরপরে স্যার লিজিং কোম্পানিগুলো, সেগুলো অনেকগুলো বসে গেল দেশে। এরপর ব্যাংকগুলো বসতে শুরু করলো, মানে ধারাবাহিকভাবে এক ধরনের মানে পতনের মুখে আমরা করছি। স্যার একটা বিরতি মনে হয় নিতে হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি বাকি আলাপের জন্য। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আলাপে। বিরতির পর আবারও ফিরে এলাম, বাজেট পূর্বাভাস নিয়ে আলাপ করছিলাম। আলমাস কবির ভাই, আপনার কাছে একটু আসতে চাই, যে প্রসঙ্গ ধরে আলাপ করছিলাম, যে এই যে অর্থায়নের উৎস, যে আসলে বিভিন্ন প্রকল্পে হোক বা শিল্প কারখানায় হোক, ইন্ডাস্ট্রিতে হোক, পুঁজিবাজার সেটা ফাংশন করছে না, লিজিং কোম্পানিগুলো বসে গেল, এরপর ব্যাংক বসে গেল, আসলে তাহলে সামনে ভবিষ্যৎ কি দেখেন? না, বসে যাওয়ার তো কারণ আমরা সবাই দেখেছি। এটা তো আপনি যদি ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যান বা লিজিং কোম্পানি থেকে টাকা নিয়ে চলে যান, তাহলে তো বসে যাবেই। পুঁজিবাজারে একের পর এক কোম্পানি নিয়ে আসেন যেগুলো আসলে কোনো মৌলভিত্তি নেই। এক্স্যাক্টলি। তো ওইটা তো অন্য জিনিস। আপনাকে তো দুর্নীতি আগে ঠিক করতে হবে, ওইটা না হলে তো আপনার কোনো ফর্মুলাই কাজ করবে না। সো ওইটা আমার মনে হয় না কোনো ব্যাপার। বাট এই যে মাঝখানে একটা যে এফার্ট হয়েছিল, যে বা কথাবার্তা হয়েছিল যে ব্যাংকগুলো, কয়েকটা ব্যাংকের মানে একসাথে করা, কনসলিডেট করা বা কিছু মার্জার এন্ড অ্যাকুইজিশন করা, আমার মনে হয় এই প্রসেসটা চালু রাখা দরকার। এইখানে ওই মানে কে কি আপত্তি করলো বা মালিকপক্ষ কি বললো, এগুলোতে যদি সরকার আবার কেবিন করে তাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ, আজকে অর্থমন্ত্রী একটা মন্তব্য করেছেন একটা অনুষ্ঠানে, তিনি বলছেন সরকার সব জায়গায় কেন পয়সা দিবে, এই যে বিমান যে নতুন করে উড়োজাহাজ কিনতে যাচ্ছে, সেই পয়সা কেন আসলে সরকার দিবে? সেটা তারা তো পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে, কিন্তু পুঁজিবাজার যেহেতু ফাংশন করছে না, সুতরাং এই কাজটি হচ্ছে না। এই জন্য যে পরামর্শটি তিনি দিয়েছেন, যে আলাপটি ছিল, যে সরকারি খাতের অনেকগুলো কোম্পানি ছিল যেগুলো লিস্টেড করার কথা, অনেকদিন ধরে আলাপ হচ্ছে, কিন্তু সেগুলো লিস্টেড করা হয়নি, যে কারণে আসলে এই বিকল্প উৎস হিসাবে পুঁজিবাজার দাঁড়াতে পারছে না। স্যার, আপনার মন্তব্যটি জেনে পরের প্রসঙ্গে যাব। না, আমার ধারণা যে সরকারের যেমন বিমানের মতো অর্গানাইজেশন, এখানে আমি কেন খরচ করতে যাব? তারা যদি খরচ করে, তাদের চিন্তা করুক, ব্যবসার প্ল্যানটা দেখ,
মানুষের কাছ থেকে বন্ডে যাক, বন্ড ইজ অ্যানাদার সলিউশন। মানে আমাদের বন্ড ইউজ করে, মানে সরকার যদি তার বন্ডটাকে ইউজ করে, আমি বলছি না শেয়ার বিক্রি করতে, বন্ড ইউজ করেন যে আমি এত টাকা ইন্টারেস্ট পে করবো, ব্যাংক থেকে লোন না নিয়ে মানুষের কাছ থেকে লোন নেন। সুতরাং দেয়ার আর ওয়েজ অফ ডুইং ইট, এগুলো চিন্তা করা উচিত। এদিকে মানে আমরা একসময় মনে আছে কি না, আমরা বাস চালু করার জন্য বিআরটিসিকে ঢাকা চট্টগ্রাম চালু করছি, তার মানে মার্কেটটা তৈরি করার জন্য। এখন সুযোগ আসছে এই সমস্ত কোম্পানি যারা মনে করে যে আমি মেজর হতে যাব, তাদের মাধ্যমে এই বন্ড মার্কেটটাকে চালু করা। কারণ বন্ড মার্কেট ইজ এ ভেরি গুড মার্কেট। এই মার্কেটে আমি বলতে পারি, আমি ব্যাংক থেকে লোন ছিল, ইন্টারেস্ট ছিল 17%, আমি বন্ড মার্কেট গেব, আমি 10% দেবো, কারা বন্ড কিনবা। সুতরাং দেয়ার আর ওয়েজ অফ মিনিমাইজিং ইট। আমি সেই জন্যই বললাম যে আমাদের অল্টারনেটিভ ফাইন্যান্সিং মেথডগুলোকে দেখা হচ্ছে। আলমজ ভাই কি আগ্রহী বন্ড মার্কেট থেকে টাকা সংগ্রহ করতে? ভাই আমরা তো দেখি আপনাদের যারা বড় ব্যবসায়ী তারা 3-4টা ব্যাংক থেকে অনেক টাকা লোন নেন, এখন এক ব্যাংক দিতে পারছে না, আপনি এত টাকা চাইছেন, 4-5 ব্যাংক মিলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, সেটা তো দিচ্ছে, কিন্তু আমি যদি অন্যভাবে চিন্তা করি যে এই ধরনের বড় প্রজেক্টে, যেটা বিমান হোক বা এই ধরনের বড় প্রজেক্ট হোক, এখানে বন্ড আসলে তো এটা আসতেই পারে। মানে সরকারি খরচে যদি এটাকে তৈরি করা হয়, তাহলে হবে কি প্রাইভেট সেক্টর আস্তে আস্তে আগাবে। যার এটা তো ভালো বুদ্ধি, বিমান 17% ইন্টারেস্ট না নিয়ে সে টাকাটা নিয়ে নিছে বন্ড মার্কেট থেকে। এখন প্রাইভেট সেক্টর যেটা হয়, অনেক সময় টাকা না দিয়ে যেহেতু চলে যাওয়া যায়, তাহলে আমি বন্ডে যাব কেন? সুতরাং তবে এই ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোয়ালিটিটা ইমপ্রুভ করা উচিত। মাথায় রাখতে হবে, যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ফেয়ার না হয়, তাহলে বন্ডে গিয়ে মানুষ আরও বিপদে পড়তে পারে। সুতরাং অনেকগুলো ইনস্টিটিউশনাল কোয়ালিটিটা ইম্পর্টেন্ট বোঝা। হ্যাঁ, সেটা যদি না বুঝতে পারি, তাহলে আবার আমরা যাব এবং বিপদে পড়ব। আমার মনে হয় আমরা ইনস্টিটিউশনগুলোকে যেন তৈরি করতে পারি ইকোনমির জন্য, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। এবারের বাজেটে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সৃজনশীল অর্থনীতির কথা বলা হচ্ছে। মানে যারা বিরাট একটি গোষ্ঠী, তারা করের আওতার বাইরে রয়েছে, মানে গ্রামগঞ্জে যে কুমার রয়েছে, তাঁতি, কামার, তারা তো আসলে সৃজনশীল পেশার সঙ্গে জড়িত, তারা তো বাজেটের আওতায় কখনো আসেনি। এবার ভাবা হচ্ছে যে এই যে ব্যবসায়ী গোষ্ঠী তাদের জন্য, বা যে কর্মী গোষ্ঠী, তাদেরকে আসলে একটি বিশেষ তহবিল থাকবে বাজেটে। এইটা কিভাবে ফাংশন করতে পারে স্যার, একটু শুনে তারপর আলমজ ভাইয়ের কাছে। শুধু কামার কুমার না, ইভেন আর্টিস্ট, শিল্পী, অনেকগুলো গ্রুপ আছে। মানে যারা সাকসেসফুল শিল্পী, তাদের নিয়ে কথা বলছি না, কিন্তু প্রচুর লোক আছে। আপনি ভুলে যান না আমাদের সেই সিলেটের গীতিকার শাহ আব্দুল করিম, এরা কতটুকু দরিদ্র ছিল। সুতরাং তাদের জন্য আমাদের ইকোনমি, দেশ কখনো চিন্তা করে নাই। আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড স্টেপ। এবং এটা কিভাবে আসবে সেটা ইম্পর্টেন্ট বোঝা, কিন্তু এটা যে আসছে প্রথমে চিন্তায়, সরকারি চিন্তায় আসছে যে আমার এদেরকে সাহায্য করতে হবে। একসময় করতো বাংলাদেশ বেতার করতো, একসময় বিটিভি করতো, এখন তো এগুলো ছোট হয়ে গেছে। সুতরাং তাদেরকে তৈরি করার জন্য যে ব্যবস্থাটা দরকার, সেটা আমি এখনও জানি না সরকার কিভাবে নিচ্ছে, কিন্তু এটা সরকার একটা ইলেকশন কমিটমেন্ট যে আমরা সৃজনশীল অর্থনীতি বাড়াবো। সৃজনশীল অর্থনীতি বলতে যে বললাম যে ইভেন আর্টিস্ট আসা উচিত, শিল্পী, গানের শিল্পী আসা উচিত, নৃত্যশিল্পী আসা উচিত। এরা প্রত্যেকে ইকোনমিতে একটা বিশাল রোল প্লে করে। এবং ইকোনমিতে আমি যদি এভাবে চিন্তা করেন, এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে এক ধরনের টেনশন কাজ করছে। মানে আপনি দেখেন ঘটনা পরম্পরায় দেখেন, কখনো দেখবেন এখানে খুন হচ্ছে, ওখানে আত্মহত্যা হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে সামাজিক টেনশনে, সৃজনশীল অর্থনীতির কাজ হচ্ছে টেনশনটাকে ছোট করা। তারা যখন গান শুনতে যায় একসাথে, একসময় পাড়ায় পাড়ায় এগুলো হতো কিন্তু। সুতরাং এই অর্থনীতিটাকে আবার যদি পুনরুদ্ধার করা যায়, তাহলে ইকোনমিতে অনেক ক্রিয়েটিভ ইকোনমি। আলমাজ ভাই। জি, আমি একদম সম্পূর্ণ একমত। আমি খুবই আনন্দিত হয়েছি যখন এটা জানলাম যে এর জন্য আলাদা তহবিল থাকবে। কিন্তু একই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন এই কামার কুমার, বিভিন্ন আর্টিসানস যারা আছে, তাঁতি যারা আছেন, তাদেরকে কিন্তু আমাদেরকে অন্যভাবেও একটু পৃষ্ঠপোষক করতে হবে। শুধু লোন দিলাম, লোন দিয়ে সে তার কাঁচামাল কিনলো তা না, আমাদেরকে কিন্তু একটু আপস্কিলিং করতে হবে। আপস্কিলিং মানে যেহেতু টেকনোলজি এসছে, টেকনোলজির ব্যবহারটা তাকে শেখাতে হবে। শেখালে কিন্তু সে কাজটা আরও ভালোভাবে করতে পারবে, এফিশিয়েন্টলি করতে পারবে, বেশি বেশি করে করতে পারবে, তার ব্যবসাও তখন বাড়বে। আমি বলছি না যে সব কিছু মেশিন করে দিক, কিন্তু দেখেন এআই দিয়ে আপনি কিন্তু ছবি করতে পারেন, ভিডিও করতে পারেন, সবই করতে পারেন, গানও করতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু সেইভাবে ইনস্ট্রাকশনটা দিতে হয়। আপনি যদি ক্লিয়ারলি ভালোভাবে ইনস্ট্রাকশন না দেন, সেটা কিন্তু হবে না। এগুলো আপনাকে অস্বীকার করলে চলবে না যে না আমি ব্যবহার করব না সৃজনশীল, তাহলে আমার সৃজনশীলতা থাকলো না।
এটা হবে না, এটা আপনাকে মেনে নিতেই হবে। একজন তাঁতি, সে একটা জামদানি ডিজাইন করছে, সেটা কিন্তু সে এআই দিয়ে ডিজাইনটা করে তারপরে সে কাজটা করতে পারে, এবং যে মেশিনটা সে হয়তো হাতে করতো সেটা হয়তো একটু মানে মেকানিক্যাল হতে পারে, একটু ইলেকট্রিক ড্রিভেন হতে পারে, সেটা হতে পারে। সো এই ধরনের আপস্কিলিং বলছি আমি, কিন্তু টেকনোলজি অ্যাডাপ্ট করতেই হবে। টেকনোলজি অ্যাডাপ্ট না করলে হবে কি, ওই হাতে গোনা একটু কুটির শিল্প থেকে যাবে, এরা কোনোদিন বড় হতে পারবে না, skill আসতে এবং এর পরবর্তী যে প্রজন্ম তারা ওইটাতে উৎসাহিত হবে না। তারা কিন্তু দেখবে যে না, এই কাজ আমি করব না, এত ম্যানুয়াল কাজ আমি করব না। সো আমার মনে হয় টেকনোলজিতে এই যে তহবিল যেটা করা হচ্ছে, এটা দিয়ে শুধু তাদেরকে এই ব্যবসায়িক ঋণ না, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটু ইনভেস্ট করা উচিত। এনামুল হক স্যার, মানে এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ এসেই যায়, সামাজিক নিরাপত্তা খাতে আমরা তো বছরের পর বছর আসলে দেখি যে এই খাতে মানে এক ধরনের বরাদ্দ দেওয়া হয়, মানে অনেকে বলেন দারিদ্র দূর করার বদলে এটা দারিদ্র ব্যবস্থাপনার এক ধরনের কাঠামোতে পরিণত হয়েছে। যে স্কিল ডেভেলপমেন্ট হয় না, তাদের কি ভাতাই দিয়ে যাব, নাকি তাদেরকে আসলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান কীভাবে বাড়ানো যায়, সেই জায়গায় সামাজিক নিরাপত্তায় জোর দেওয়া দরকার। না, সামাজিক নিরাপত্তা শব্দটার মধ্যেই কিন্তু ভাতার ব্যাপার আছে। মানে মাথায় রাখতে হবে যে দরিদ্র হয়ে গেছে নানা কারণে হয়, তাকে সাহায্য করতে হবে, সুতরাং এটা সামাজিক নিরাপত্তা। আর আমি যদি বলি যে না, একজন বেকার, তাকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাহলে সামাজিক নিরাপত্তার মাধ্যমে করাটা অন্যায় হবে। কারণ সামাজিক নিরাপত্তা মানে একজন লোক ফিজিক্যালি ডিসেবল, তাকে সাহায্য করা, আবার বলে না তুমি গিয়ে কাজ করো, আনসার হচ্ছে তা না। এই সাহায্য, তার উপযোগী কাজের ব্যবস্থা করে ব্যবস্থা করার জন্য যে ধরনের ইনসেন্টিভ ইকোনমিতে আসা উচিত সেটা তৈরি করা। এই জন্য আমি বললাম গোড়া থেকে যে আপনি বলেন যে সরকারের এত % লোক যদি এই হয়, মানে ইভেন বলি না এত % লোক ফিজিক্যালি ডিসেবল হতে হবে, আপনি বলেন প্রাইভেট সেক্টরকে তুমি যদি এইরকম লোককে নাও, 5 জন লোককে নাও, আমি ওই বেতনটাই তোমাকে দিয়ে দেবো, এটাও ইনসেন্টিভ। কিন্তু আমি কর্মক্ষম, আপনি দেখেন হিজড়া ইজ অ্যানাদার গোষ্ঠী সমাজে, তাদের জন্য আপনি ইনসেন্টিভ করার রাস্তা রাস্তায় আপনি এম্বারাসড হচ্ছেন ঢাকা শহরে। এটা কেন হচ্ছেন? কারণ তাদের জন্য আসলে কোনো ব্যবস্থা করেন নাই। সুতরাং এটা যে সব সরকার করবে তা না, প্রাইভেট সেক্টরকে বলা যে তুমি এই জায়গায় করলে আমি তোমাকে 3টা কর ছাড় দেবো, এই জায়গায় সুবিধা দেবো। আমার মনে হয় এই চিন্তাটা আনা উচিত। তাতে হবে কি, মানুষও মনে করবে যে না, সরকার আমার কথা চিন্তা করে কাজ করে, এবং অনগ্রসর যে গোষ্ঠী রয়েছে তারাও উপকৃত হবে। আজকে আলাপ শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই সামনে এত আলাপের সুযোগ রয়েছে, বাজেট নিয়ে অনেক আলাপ হবে। ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। আজকে দর্শক শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।